বড় এলএনজি জাহাজ থেকে ঠান্ডা তরল গ্যাস অন্য আর একটা জাহাজে ট্রান্সফার করা হয়। ওই জাহাজে থাকা বিশেষ একটা মেশিনের মাধ্যমে গ্যাসের টেম্পারেচার আবার নর্মালাইজ করা হয়। সেই গ্যাসটাকে সমুদ্রের নিচে থাকা সঞ্চালন লাইনের মাধ্যমে সারা দেশে সার্কুলেট করা হয়। এই যে তিনটা প্রক্রিয়া, এটাকে বলা হয় এফএসআরইউ। এফএসআরইউ অর্থ হচ্ছে ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট। একটা এফএসআরইউ অচল হওয়ার ফলে গোটা দেশ বিপদে পড়ে গেছে। এই দুর্ঘটনা কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য ভবিষ্যতের আরও বড় কোনো দুর্ঘটনার আলামত? সহজভাবে বললে, বিদেশ থেকে জাহাজে এলএনজি গ্যাস আসে। এই ভাসমান টার্মিনালগুলো সেই তরল গ্যাসটাকে আবার স্বাভাবিক গ্যাসে পরিণত করে বিভিন্ন লাইনে সঞ্চালন করে দেয়। বাংলাদেশে 2টি এফএসআরইউ আছে। এই 2টি এফএসআরইউ এলএনজি সরবরাহে একটা বিশাল ভূমিকা রাখছে। কিন্তু সম্প্রতি সম্ভবত 21 জুলাই একটা এফএসআরইউতে একটা দুর্ঘটনা ঘটে, আগুন ধরে যায়। ফলে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম যেগুলো ছিল, লাইন যেগুলো ছিল, সেগুলো ভস্ম হয়ে যায়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার ফলে অনেক বড় বিস্ফোরণ থেকে আমরা রক্ষা পেয়েছি। বিস্ফোরণ থেকে আমরা রক্ষা পেলেও টার্মিনালটি বন্ধ হয়ে গেছে এবং এটি মেরামত করা হচ্ছে। এটি মেরামত করতে কিছুটা সময় লাগবে। এই দুর্ঘটনার ফলে 400 থেকে 500 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে কম সরবরাহ হচ্ছে। অর্থাৎ 2টা টার্মিনাল থেকে একটা বন্ধ হয়ে যাতে আমাদের যে রিগ্যাসিফিকেশন ক্ষমতা, সেই সক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসছে। প্রশ্ন হলো, একটা টার্মিনাল আঘাতগ্রস্ত হলে আমাদের টোটাল সরবরাহ সিস্টেমে এত বড় আঘাত কেন হলো? এই দুর্ঘটনার ফলে আমাদের শিল্প কারখানায় গ্যাসের চাপ একদম কমে গেছে। বিদ্যুৎ উৎপাদনে প্রচণ্ড চাপ পড়েছে। সার কারখানা এবং অন্যান্য গ্যাস নির্ভর যে খাতগুলো, তাদের প্রোডাকশন হ্যাম্পার হচ্ছে। সিএনজি সরবরাহেও কিছুটা প্রভাব পড়ছে। আর দিন শেষে এই সব চাপগুলো এসে পড়ছে আমাদের সাধারণ মানুষের কাঁধে। কারণ শিল্প উৎপাদন কমলে পণ্যের দামে তার প্রভাব পড়ে এবং দিন শেষে আমরাই সেই পণ্যের ক্রেতা। তাহলে এই বিপর্যয়ের দায় আপনি কাকে দেবেন? এই বর্তমান সরকারকে, আগের ইউনূস সরকারকে, নাকি তারও আগের ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে? আমার মনে হয় এই সমস্যাটা একক কোনো সরকারের নয়। সমস্যাটা কাঠামোগত, সমস্যাটা কৌশলগত। বাংলাদেশের জ্বালানি অবকাঠামোটাই এমনভাবে গড়ে উঠেছে যাতে কোনো একটা ইউনিট অচল হলে বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়ে। এটাকে বলা হয় সিঙ্গেল পয়েন্ট ভালনারেবিলিটি। কোনো দেশের জ্বালানি কাঠামো এমন হওয়া উচিত নয় যাতে একটার কারণে সব কিছুতেই ব্যাঘাত ঘটে, পুরো দেশ অচল হওয়ার পর্যায়ে চলে যায়। আমরা অলরেডি ইলেকট্রিসিটির উৎপাদন বাড়িয়েছি, গ্যাসের আমদানি বাড়িয়েছি, কিন্তু সেই গ্যাসের বিকল্প প্রবেশ পথ, পর্যাপ্ত রিজার্ভ এবং ভৌগোলিকভাবে আলাদা কাঠামোগত ব্যাকআপের ব্যবস্থা কি আমরা করেছি? এই প্রশ্নের উত্তর খুঁজে পেলে আজকের সংকটের উত্তর আপনি খুঁজে পাবেন। আরও একটা বিষয় আমাদের মনে রাখা দরকার, বাংলাদেশে এলএনজির আমদানি শুরু হওয়ার পর থেকেই বিকল্প টার্মিনাল, পর্যাপ্ত স্টোরেজ এবং একাধিক ভৌগোলিক অঞ্চলে জ্বালানি কাঠামো গড়ে তোলার জন্য প্ল্যান করা দরকার ছিল। আমাদের সব কিছু হয়ে গেছে এক অঞ্চল কেন্দ্রিক। নতুন করে টার্মিনাল বসানোর পরিকল্পনা রয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে সেই টার্মিনাল যদি একই এলাকাতে বসানো হয় তাহলে সেই সমস্যার সমাধান খুব বেশি হবে না। আঘাত আসলে আবারও সেই বিপদেই পড়তে হবে আমাদের। কারণ একই অঞ্চল হলে সেই একই প্রাকৃতিক দুর্ঘটনা ঘটতে পারে, টেকনিক্যাল দুর্ঘটনা ঘটতে পারে, নৌপথের সমস্যা বা অন্য কোনো বিপর্যয়ের জন্য একাধিক স্থাপনা তখন একসঙ্গে ঝুঁকিতে পড়তে পারে। তাই ভবিষ্যতের পরিকল্পনার জন্য পায়রা, মোংলা, মাতারেবাড়ি বা বিভিন্ন যে এলাকাগুলো আছে, বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, সেই সব এলাকাকে আমাদের টার্গেট করতে হবে যেন এক অঞ্চলে কোনো সমস্যা হলে পুরো ব্যবস্থাপনাই ভেঙে না পড়ে। শুধুই এফএসআরইউ নয়, ল্যান্ড বেসড এলএনজি টার্মিনাল করতে হবে, বড় আকারের অনশোর স্টোরেজ করতে হবে, বিকল্প পাইপলাইন করতে হবে এবং জরুরি পরিস্থিতির জন্য পর্যাপ্ত গ্যাস রিজার্ভ রাখার ব্যবস্থা করতে হবে। এগুলো যদি করা হয় এবং এর সঙ্গে আরও বেশ কিছু টেকনিক্যাল বিষয়গুলো আছে, সেগুলো নিয়ে আমাদের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তাকে নিশ্চিদ্র করতে হবে। এখন তেলের কথায় আসি। হরমুজকে কেন্দ্র করে যে আন্তর্জাতিক উত্তেজনা শুরু হয়েছে, তখন আমরা বুঝতে পারি জ্বালানি সংকটের ক্ষেত্রে বাইরের যে সংকট, আন্তর্জাতিক পৃথিবীর যে সংকট, তা কিভাবে আমাদের অগ্রযাত্রায় ব্যারিকেড সৃষ্টি করছে এবং আমাদের অর্থনীতিকে পর্যুদস্ত করছে। অর্থাৎ শুধুমাত্র দেশের সিস্টেম ছড়িয়ে দিলেই হবে না, ইন্টারন্যাশনাল যে চেইন, সেখানেও আমাদের নজরদারি শক্ত করতে হবে, প্রখর করতে হবে। বাংলাদেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, তার যে ক্যাপাবিলিটি, সেটাও বহুদিন ধরে খুবই সীমিত।
তবে আশার বিষয় হচ্ছে এই যে তেল মজুদের সক্ষমতা আগে ছিল 30 দিন, তারপরে এই গভর্নমেন্ট এসে করেছে 45 দিন, এবং এখন আমাদের টার্গেট আমরা এটাকে 90 দিনে নিয়ে যাব। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি তার দ্বিতীয় ইউনিটের পরিকল্পনা বহুদিন ধরে করা হচ্ছে, কিন্তু ইন্ডিয়ার চাপের কারণে বিগত আওয়ামী লীগ সরকার এই ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিটের কাজ শুরু করতে পারে নাই, তাদের সাহসে কুলাই নাই। আফটার হাসিনা ইস্টার্ন রিফাইনারির ক্যাপাসিটি ডাবল করার জন্য, অর্থাৎ সেকেন্ড প্রকল্প করার জন্য কাজ শুরু হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই রিফাইনারির কাজ শুরু করতে এতদিন কেন লাগলো আমাদের? কেন বারবার পরিকল্পনা করে ব্যয় বাড়ানো হয়েছে, নকশা বদলেছে, কিন্তু কাজ এগোয়নি একটা ফোঁটাও? বেসিক্যালি আমাদের তেল রিফাইন করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়লে ওই দেশগুলোর বাণিজ্যিক স্বার্থে আঘাত লাগতে পারে, তাদের ব্যবসা কমে যেতে পারে। দিস ওয়াজ দ্য রিজন তারা বিভিন্নভাবে প্রকল্পটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। প্রশ্ন ওঠানো যায় যে এতদিন ধরে বাংলাদেশের জ্বালানির নিরাপত্তার জন্য যেসব সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল, তা কি আদৌ বাংলাদেশকে কেন্দ্র করে নিতে পেরেছিল সরকারগুলা? নাকি আন্তর্জাতিক কূটনীতি, বিদেশি বেনিয়াদের বাণিজ্যিক স্বার্থ এসব ক্ষেত্রে ভূমিকা রেখেছিল? আমার আহ্বান থাকবে, বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার মানুষকে জানাক যে বিগত সময়গুলোতে বিগত সরকারগুলো কেন এই বোল্ড সিদ্ধান্তগুলো নিতে পারেনি। একটা দেশের নিজস্ব তেল বা জ্বালানি ধারণের সক্ষমতা যত বাড়বে, আন্তর্জাতিক মার্কেটে, আন্তর্জাতিক রাজনীতিতে তার সাস্টেইন করার ক্যাপাবিলিটি ততই বাড়বে। এই জ্বালানি কিন্তু একটা দেশের লাইফ। আসার কথা হচ্ছে ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিট করার পরিকল্পনা এখন দ্রুত বেগে আগাচ্ছে। নতুন সক্ষমতা যুক্ত হলে দেশে অপরিশোধিত তেলগুলোকে পরিশোধন করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, এবং পরিশোধিত জ্বালানি আমদানির উপরে যে নির্ভরতা, সেই নির্ভরতা কমে আসবে। তবে শুধু প্রকল্প অনুমোদন করলেই হবে না, এই প্রকল্পের কাজ যেন কোনো বহিঃশক্তি বছরের পর বছর আটকে রাখতে না পারে। আমাদের ভিতরে লুকিয়ে থাকা আমলাতন্ত্র যেন আমাদের এই প্রকল্পকে বাধাগ্রস্ত না করতে পারে, সেই কারণে আমাদের রাজনৈতিক শক্তিগুলোকে অনেক সচেতন হতে হবে। চলমান গ্যাস সংকটকে ফাইনালি বলি, এই যে এখন সমস্যাটা হচ্ছে, এই সমস্যার জন্য অন্ধভাবে বিএনপিকে গালাগালি করে কোনো লাভ নাই। এই সরকার ক্ষমতায় এসছে 6টা মাসও হয় নাই। এই 6টা মাসে এমন কোনো হাতি ঘোড়া বাজরাপঞ্চি মারা সম্ভব না যাতে দেশের চেহারা আমূল বদলে যেতে পারে। প্রথমেই দেশের এই খাতে যে দীর্ঘ কাঠামোগত দুর্বলতা, সেইগুলোকে ফাইন্ড আউট করতে হচ্ছে। যেহেতু গণতান্ত্রিকভাবে বিপুল ভোটে নির্বাচিত সরকার, তাই এই সরকারের হাতে আছে জনগণের ম্যান্ডেট। সো বিদেশি প্রভুদের চোখ রাঙানিকে অ্যাভয়েড করে একমাত্র এই সরকারই পারবে এই সমস্যাগুলোকে ওভারকাম করতে। এই সরকারই পারবে এফএসআরইউ অচল হয়ে যাওয়ার জন্য যেন পুরো দেশ অচল হয়ে না যায়, সেইটা নিশ্চিত করতে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এমন একটা সময়ে আমরা ক্ষমতায় এসেছি যখন দেশের কাঠামোগত সবকিছু বিদেশি প্রভুদের দখলে। একটা একটা করে এই সমস্যাগুলো আমাদেরকে সমাধান করতে হচ্ছে, এবং সমাধানের আগে সমস্যাগুলো ফাইন্ড আউট করতে হচ্ছে। আপনারা নিশ্চিত থাকেন যে এই সরকারকে আপনারা ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছেন, তারা প্রতিটা ব্যাকআপ প্ল্যান তৈরি করছে, বিকল্প টার্মিনাল তৈরির উদ্যোগ নিয়েছে, বিভিন্ন অঞ্চলে জ্বালানি অবকাঠামো ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে, পর্যাপ্ত স্টোরেজ ও রিজার্ভ তৈরি করার উদ্যোগ নিয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জ্বালানি নিরাপত্তাকে দলীয় রাজনীতির বাইরে নিয়ে এসে জাতীয় নিরাপত্তা হিসাবে দেখা হচ্ছে। আজকের গ্যাস সংকট অবশ্যই সাময়িক, ইনশাল্লাহ খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে, জনজীবনে স্বস্তি নেমে আসবে। সংকট আসবে না এটা বলা যায় না, সংকট আসতেই পারে। পৃথিবীর সব দেশে আসছে। জাপানেও দেখবেন ওদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ডিজাস্টার হয়ে গেছিল, লম্বা সময় তাদের শহরগুলো, তাদের মানুষগুলো অন্ধকারে ছিল। সেখানে আমরা তো কোন ছাপ। বিষয় হচ্ছে আমরা জিনিসটাকে ম্যানেজ করতে পারছি কিনা। প্রশ্ন হচ্ছে আজকে গ্যাস নাই, আমরা এটা সহ্য করছি, কিন্তু আগামী 10 বছর বা 20 বছর পরে এই গ্যাসের সংকট আমাদেরকে আবারও ভোগাবে কিনা। আপনারা যারা বর্তমান সরকারকে ভোট দিয়েছেন, নির্বাচিত করেছেন, আমার দৃঢ় বিশ্বাস এই সরকার আপনাদের এই সম্মানের যথাযথ মূল্যায়ন করবে।